সবাইকে স্বাগত জানাচ্ছি বিটি নিউজে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। জাতীয় সংসদে ইসলামী ব্যাংক নিয়ে যে আলোচনা হয়েছে তাতে এই ব্যাংক নিয়ে সরকারের অবস্থান অনেকটাই সুস্পষ্ট হয়েছে। একই সাথে এই ব্যাংকের ভবিষ্যৎ মোটামুটি নির্ধারিত হয়ে গেছে। বিএনপি ইসলামী ব্যাংকে আর্থিক প্রতিষ্ঠান হিসেবে না দেখে জামাতের রাজনীতির অংশ হিসেবেই দেখছে। আওয়ামী লীগের মতো তারাও ইসলামী ব্যাংককে জামায়াত মুক্ত করতে দৃঢ় প্রতিজ্ঞ। সংসদে বিরোধী দলের নেতা শফিকুর রহমানের আনা জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়। এই আলোচনায় সরকার পক্ষে দুজন মাত্র অংশ নিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ এবং অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সাংবাদিক গ্যালারি ছিল অনেকটা ফাঁকা, কিন্তু এটি বাংলাদেশের রাজনীতির একটি বড় ঘটনা, যার সুদূর প্রসারী প্রভাব দেশের অর্থনীতি ও রাজনীতিতেও দেখা যাবে। আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকের প্রতিবেদনে। এখন থেকে শুধু ইসলামী ব্যাংকই নয়, দেশে ইসলামী ব্যাংকিংয়ের পতনের নতুন যাত্রা শুরু হলো। সংসদে সালাউদ্দিন আহমেদ যে বক্তব্য দিয়েছেন তার সাধারণ ব্যাখ্যা করলে এর চিত্র পাওয়া যায়। এর মধ্যে দুটি বিষয় এসেছে। প্রথমত, তার দাবি শেয়ার হোল্ডাররা কিভাবে মালিক হয়েছেন তা ভিন্ন বিষয়, অর্থাৎ এস আলম যেভাবে ইসলামী ব্যাংকের মালিক হয়েছে সেটি তারা বিবেচনায় নিতে নারাজ। অর্থমন্ত্রী বলেছেন, যারা প্রকৃত মালিক তাদের কাছে ব্যাংকটি ফেরত দেওয়ার প্রক্রিয়া চলছে। তাহলে আইনগতভাবে এস আলমের দখলটিকে যদি স্বীকার করা না হয় তাহলে বলতেই হবে এস আলম এই ব্যাংকের প্রকৃত মালিক। দ্বিতীয়ত, এস আলমের সময় নিয়োগ দেয়া পটিয়ার হাজার হাজার লোকের কোনো প্রকার যোগ্যতা ও পরীক্ষা ছাড়া নিয়োগের পক্ষে সরাসরি অবস্থান নিয়েছেন। তাদের নিয়োগ শুধু বৈধ নয়, আজকের এই বক্তব্যের পর এদের চাকরি ফেরত দেওয়ার নৈতিক বৈধতা তিনি আজ দিয়েছেন। সত্যি কথা হলো, আজকে যদি এস আলম বিএনপির টিকেটে নির্বাচিত হয়ে সংসদে আসতেন তাহলে ব্যাংক দখল নিয়ে যে সাফাই গাইতেন, স্বরাষ্ট্রমন্ত্রী তার সেই কথাগুলোই যেন বলে দিয়েছেন। তার বক্তব্য শুনে যে কারো মনে হতে পারে তিনি এস আলমের প্রতিনিধি হিসেবে কথা বলছেন। সংসদীয় আলোচনার পর বিভিন্ন মহলে যে প্রতিক্রিয়া তৈরি হয়েছে তা থেকে বোঝা যায়, ইসলামী ব্যাংক এখন আর কেবল একটি আর্থিক প্রতিষ্ঠান নয়, এটি রাজনৈতিক আস্থা, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং রাষ্ট্রীয় নীতির একটি প্রতীকী ইস্যুতে পরিণত হয়েছে। প্রথমেই একটি বিষয় স্পষ্ট করা প্রয়োজন, ইসলামী ব্যাংককে ঘিরে বর্তমান বিতর্কের কেন্দ্রে রয়েছে মালিকানার প্রশ্ন। দীর্ঘদিন ধরে অভিযোগ রয়েছে যে এস আলম গ্রুপ নানা প্রক্রিয়ায় ব্যাংকটির নিয়ন্ত্রণ গ্রহণ করেছে এবং এর মাধ্যমে বিপুল অঙ্কের ঋণ বিতরণ ও আর্থিক অনিয়ম সংঘটিত হয়েছে। অন্যদিকে বর্তমান সরকারের কিছু বক্তব্য থেকে এমন ধারণা তৈরি হয়েছে যে বিদ্যমান শেয়ার হোল্ডারদের মালিকানা কাঠামোকে সম্পূর্ণ অস্বীকার করা হচ্ছে না। এখানেই মূল বিতর্কের জন্ম, কারণ যদি অতীতের মালিকানা পরিবর্তনের প্রক্রিয়াকে আইনগতভাবে প্রশ্নবিদ্ধ ধরা হয় তাহলে সেই মালিকানার ভিত্তিতে গঠিত বর্তমান কাঠামোর বৈধতা নিয়েও প্রশ্ন উঠবে। আবার যদি বর্তমান শেয়ার হোল্ডারদের অধিকার স্বীকৃত হয় তাহলে সমালোচকদের মতে অতীতে সংঘটিত অনিয়মের বিচার প্রক্রিয়া দুর্বল হয়ে পড়তে পারে। ফলে সরকারের অবস্থানকে অনেকেই দ্ব্যর্থবোধক হিসেবে দেখছেন। তবে বাস্তবতা হলো, একটি ব্যাংকের মালিকানা ও পরিচালনা নিয়ে রাজনৈতিক বিতর্ক যত দীর্ঘ হয়, সাধারণ আমানতকারীদের উদ্বেগ ততই বাড়ে। ব্যাংকিং খাত মূলত আস্থার উপর দাঁড়িয়ে থাকে। কোনো ব্যাংক সম্পর্কে যদি বারবার নেতিবাচক বার্তা প্রচারিত হয় তাহলে প্রকৃত আর্থিক অবস্থান যতই শক্তিশালী হোক না কেন, আমানতকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়তে পারে। সাম্প্রতিক সময়ে ইসলামী ব্যাংক নিয়ে যে আলোচনা হয়েছে তার সবচেয়ে তাৎপর্যপূর্ণ প্রভাব সম্ভবত এখানেই। কারণ রাজনৈতিক নেতাদের বক্তব্য, সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রচার এবং গণমাধ্যমের বিতর্ক মিলিয়ে এমন একটি পরিবেশ তৈরি হয়েছে যেখানে অনেক গ্রাহক ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় ভুগছেন। আরডিএস বা রুরাল ডেভেলপমেন্ট স্কিম নিয়ে সংসদে যে তথ্য উপস্থাপন করা হয়েছে সেটিও বিতর্কের আরেকটি কেন্দ্রবিন্দু। সমালোচকদের দাবি, সংসদে উল্লেখিত অর্থ বিতরণের পরিমাণ এবং ব্যাংকের বার্ষিক প্রতিবেদনে প্রকাশিত তথ্যের মধ্যে উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে। যদি সত্যি বার্ষিক প্রতিবেদনে প্রদত্ত পরিসংখ্যান অনুযায়ী আরডিএস এর মোট বিনিয়োগ ও ঋণ বিতরণের পরিমাণ সংসদে উল্লেখিত সংখ্যার তুলনায় অনেক কম হয় তাহলে এই তথ্যগত অসঙ্গতি নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠবে। তবে
তবে এ ধরনের দাবি যাচাইয়ের জন্য স্বাধীন নিরীক্ষা, বাংলাদেশ ব্যাংকের তথ্য এবং আনুষ্ঠানিক তদন্তের প্রয়োজন রয়েছে। কারণ সংসদীয় বক্তব্য এবং রাজনৈতিক প্রতিক্রিয়া উভয়ই অনেক সময় আংশিক তথ্যের ভিত্তিতে তৈরি হতে পারে। একটি দায়িত্বশীল গণতান্ত্রিক ব্যবস্থায় এ ধরনের বিতর্কের সমাধান হওয়া উচিত প্রমাণভিত্তিক অনুসন্ধানের মাধ্যমে। ইসলামী ব্যাংকের সঙ্গে জামায়াত ইসলামের সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা রয়েছে। ব্যাংকটির প্রতিষ্ঠাকালীন ইতিহাস, পরিচালনা পর্ষদের বিভিন্ন পর্যায়ের সদস্যদের পটভূমি এবং সামাজিক কর্মসূচির কারণে এই ধারণা শক্তিশালী হয়েছে। তবে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, কোনো আর্থিক প্রতিষ্ঠানের অতীত বা সম্ভাব্য রাজনৈতিক সম্পর্কের কারণে তার অর্থনৈতিক কার্যক্রমকে কিভাবে মূল্যায়ন করা হবে। যদি কোনো ব্যক্তি বা গোষ্ঠী আইন ভঙ্গ করে থাকে, তাহলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া উচিত। কিন্তু একই সঙ্গে একটি ব্যাংকের লক্ষ লক্ষ গ্রাহক, হাজার হাজার কর্মকর্তা কর্মচারী এবং দেশের বৃহৎ অর্থনৈতিক কর্মকাণ্ডকে বিবেচনায় রাখতে হবে। রাজনৈতিক বিরোধের কারণে ব্যাংকিং প্রতিষ্ঠানের স্থিতিশীলতা ক্ষতিগ্রস্ত হলে তার প্রভাব গোটা অর্থনীতির উপর পড়ে। চাকরিচ্যুত কর্মীদের বিষয়টিও গুরুত্বপূর্ণ। একদিকে বলা হচ্ছে যে পূর্ববর্তী সময়ে বিপুল সংখ্যক লোক যথাযথ নিয়োগ প্রক্রিয়া ছাড়াই চাকরি পেয়েছিলেন, অন্যদিকে তাদের একযোগে চাকরিচ্যুত করার সিদ্ধান্তেও মানবিক ও প্রশাসনিক প্রশ্নের জন্ম দিয়েছে। রাষ্ট্রীয় ও কর্পোরেট শাসনের মূলনীতি হল ব্যক্তি নয়, প্রক্রিয়ার বিচার করা। যদি নিয়োগে অনিয়ম হয়ে থাকে, তাহলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের জবাবদিহির আওতায় আনা উচিত। কিন্তু বহু বছর ধরে কর্মরত হাজার হাজার কর্মীকে একসঙ্গে চাকরিচ্যুত করলে তা সামাজিক ও অর্থনৈতিক অস্থিরতার কারণ হতে পারে। তাই এই বিষয়ে স্বচ্ছ তদন্ত এবং ন্যায়সঙ্গত পুনর্মূল্যায়ন প্রয়োজন। রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বিষয়টি আরও জটিল। অনেক বিশ্লেষকের মতে ইসলামী ব্যাংক ইস্যু বিএনপি ও জামাতের মধ্যে বিদ্যমান মতপার্থক্যকে আবারও প্রকাশ্যে নিয়ে এসেছে। যদি কোনো পক্ষ মনে করে যে তার রাজনৈতিক বা অর্থনৈতিক স্বার্থ ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাহলে জোটগত সম্পর্কের ওপর তার প্রভাব পড়তে পারে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে দেখা গেছে, অর্থনৈতিক প্রতিষ্ঠানকে ঘিরে সৃষ্ট বিরোধ অনেক সময় বৃহত্তর রাজনৈতিক সম্পর্কের ওপর প্রভাব ফেলে। ফলে ইসলামী ব্যাংক বিতর্ক কেবল একটি ব্যাংকের ভবিষ্যৎ নয়, বিরোধী রাজনীতির অভ্যন্তরীণ সম্পর্কের ক্ষেত্রেও একটি পরীক্ষার বিষয় হয়ে উঠতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো ইসলামী ব্যাংকিংয়ের ভবিষ্যৎ। কেউ কেউ আশঙ্কা করছেন যে বর্তমান পরিস্থিতি বাংলাদেশে ইসলামী ব্যাংকিং ব্যবস্থার জন্য নেতিবাচক বার্তা বহন করছে। তবে বাস্তবতা কিছুটা ভিন্ন হতে পারে। ইসলামী ব্যাংকিং আজ শুধু বাংলাদেশে নয়, বরং বিশ্বব্যাপী একটি প্রতিষ্ঠিত আর্থিক মডেল। ইসলামিক ফাইন্যান্সিয়াল সার্ভিসেস বোর্ড এবং অন্যান্য আন্তর্জাতিক প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী মধ্যপ্রাচ্য, দক্ষিণ পূর্ব এশিয়া এবং আফ্রিকার বহু দেশে ইসলামী ব্যাংকিং ধারাবাহিকভাবে সম্প্রসারিত হচ্ছে। ফলে একটি নির্দিষ্ট ব্যাংকের প্রশাসনিক বা রাজনৈতিক সংকটকে পুরো ইসলামী ব্যাংকিং ব্যবস্থার সংকট হিসেবে দেখা অতিরঞ্জিত হতে পারে। বরং প্রশ্ন হলো, বাংলাদেশে ইসলামী ব্যাংকিং কি স্বচ্ছতা, সুশাসন এবং কার্যকর নিয়ন্ত্রণের মাধ্যমে এগোতে পারবে কিনা। অর্থনীতির দৃষ্টিকোণ থেকে সবচেয়ে বড় ঝুঁকি হল আমানতকারীদের আস্থা সংকট। যদি মানুষ মনে করে তাদের অর্থ নিরাপদ নয়, তাহলে তারা ব্যাংক থেকে অর্থ তুলে নিতে শুরু করতে পারে। এর ফলে তারল্য সংকট সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে। আবার যদি সেই অর্থ আনুষ্ঠানিক ব্যাংকিং ব্যবস্থার বাইরে চলে যায়, তাহলে রেমিটেন্স প্রবাহ, বিনিয়োগ এবং সামগ্রিক আর্থিক স্থিতিশীলতা ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই রাজনৈতিক বক্তব্য যাই হোক, সরকার প্রধানের দায়িত্ব হওয়া উচিত আমানতকারীদের আস্থা বজায় রাখা এবং স্পষ্টভাবে জানানো যে গ্রাহকদের অর্থ সুরক্ষিত রয়েছে। সঠিকভাবে বলা যায়, ইসলামী ব্যাংকে ঘিরে বর্তমান রাজনৈতিক বিতর্ক, অর্থনৈতিক বাস্তবতা এবং তথ্যগত বিরোধ সবকিছু একসঙ্গে জড়িয়ে গেছে। একদিকে এসালম গ্রুপের ভূমিকা, মালিকানা কাঠামো এবং অতীতের আর্থিক অনিয়ম নিয়ে জবাবদিহির দাবি রয়েছে। অন্যদিকে ব্যাংকের স্থিতিশীলতা, আমানতকারীদের স্বার্থ এবং দেশের আর্থিক ব্যবস্থার নিরাপত্তার প্রশ্নও সমান গুরুত্বপূর্ণ। রাজনৈতিক বক্তব্য বা আবেগের পরিবর্তে স্বচ্ছ তদন্ত, নিরপেক্ষ নিরীক্ষা এবং
তথ্যভিত্তিক সিদ্ধান্তই এই সংকটের একমাত্র কার্যকর সমাধান হতে পারে। কারণ শেষ পর্যন্ত একটি ব্যাংকের ভবিষ্যৎ নির্ধারিত হওয়া উচিত আইনের শাসন, আর্থিক সুশাসন এবং জনস্বার্থের ভিত্তিতে, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার ভিত্তিতে নয়। ইসলামী ব্যাংকের বর্তমান পরিস্থিতি তাই বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা। রাষ্ট্র কি রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে উঠে একটি বড় আর্থিক প্রতিষ্ঠানকে স্বচ্ছ ও স্থিতিশীল পথে পরিচালিত করতে পারবে, নাকি এই বিতর্ক আরও গভীর আস্থাহীনতা ও মেরুকরণের দিকে নিয়ে যাবে? সময় তার উত্তর বলে দেবে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।